নমস্কার বন্ধুরা, গল্পের চিলেকোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়নী। আজ আমাদের নিবেদন লেখিকা মায়া বসু রচিত গল্প বেঁচে থাকা মরে যাওয়া। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি করব না, শুরু করি আজকের গল্প। শ্রীমতী মায়া বসু রচিত বেঁচে থাকা মরে যাওয়া। মেঝের ওপর পড়ে থাকা চিঠিখানার দিকে তাকিয়ে ওরা দুজনেই তক্তপোশের ওপর মুখোমুখি বসেছিলেন। পোস্টকার্ডখানার ওপর যার নাম লেখা ছিল, সেই সুখময় মিত্তিরের সারা গায়ের চামড়ায়, গলায়, কপালের ওপর, চোখের তলায় অনেক হিজিবিজি আঁকিবুকি। মাথায় যে কটি চুল এত বয়সেও অবশিষ্ট আছে তা সবই সাদা ধবধবে, ভুরু দুটিও তাই। চোখের দৃষ্টি বিভ্রান্ত, থমথমে, ঘোলাটে। সুরবালার কাঁপা হাত থেকে খসে মেঝের ওপর পড়ে যাওয়া পোস্টখানার দিকে যদিও তিনি তাকিয়েছিলেন, তবুও ঠিক সেই দিকেই তার দৃষ্টি ছিল না। মনে হচ্ছিল মেঝেটার তলা খুঁড়ে খুঁড়ে তার দৃষ্টি পৃথিবীর অনেক গভীরে চলে গেছে, যেখানে শুধু স্তরের পর স্তর মাটি স্তূপ, যে মাটি স্তূপে এক ফোঁটা তৃষ্ণার জল নেই, আশ্রয় নেই, ফসল নেই, আহার নেই। সুখময় মিত্তির পুরুষ মানুষ, তার চোখ শুকনো থাকলেও সুরবালার চোখ শুকনো ছিল না, কিন্তু জলও ছিল না, একটা জ্বালা ছিল। 10 বছর আগে সুরবালার বয়স ছিল 66-67, আর সুখময়ের 75। সাধারণ মানুষ যে বয়সে মারা যায় সে বয়স পেরিয়ে গিয়েও তারা বেঁচেছিলেন। সন্তান শোক সহ্য করেও তারা বেঁচেছিলেন। সুরঞ্জন সুরবালার প্রথম সন্তান। প্রথম সন্তান মায়ের কাছে যে কি, সে কথা একমাত্র মায়েরা ছাড়া আর কে জানবে? শুধু কি সুরঞ্জন? হঠাৎ স্ট্রোক হয়ে প্রায় 51 বছর বয়সে সুরঞ্জন মারা যাবার পরেই সুখময় সুরবালার দ্বিতীয় সন্তান সুমিতা 48 বছর বয়সে হাঁপানি আর হার্ট ডিজিজে ভুগে ভুগে মারা গিয়েছিল। সে খবরটা অবশ্য টেলিগ্রাম মারফত আসেনি, আজকের মতোই এইরকম একখানা সাদামাটা পোস্টকার্ড মারফতই এসেছিল। সেই খবরটা পাবার পর তাদের দুজনের মনের অবস্থা কি হয়েছিল, সে কথা কি এত বছর বাদেও তারা ভুলতে পেরেছেন? তারপর কতগুলো বছরই না কাশীর গঙ্গার মতো তাদের ওপর দিয়ে বয়ে চলে গেছে। কাশীর এই সংকীর্ণ গলির ভেতর একতলার এই ছোট্ট ঘরখানার ভিতর তাদের শেষ জীবনের বেশ কয়েকটা বছর কেটেও তো গিয়েছে। কিন্তু তবুও সুখময় কি সুরবালা তো মরলেন না। নাতনি গেল, মেজ জামাই গেল, সুরবালার দাদা, বৌদি সকলে চলে গেলেন। সুখময়ের ছোট ভাই আর তার বউ, তাদের একমাত্র অবলম্বন ছেলেটাও একটা দুর্ঘটনায় মারা গেল। সুরঞ্জনের মেজ ছেলেটা, যে ছেলেটা লেখাপড়ায় খেলাধুলায় খুব নাম করেছিল, হঠাৎ সেও একদিন নিরুদ্দেশ হয়ে গেল। কোথাও খোঁজ পাওয়া গেল না তার। কেউ বলে সে নাকি সন্ন্যাসী হয়ে গেছে, কেউ কেউ বা অন্য কথাও বলে খুন হয়ে গেছে সে। আর সেই ছেলেটা, সুরবালার সেই নাতিটা, যে তার দাদু দিদার বড্ড ন্যাওটা ছিল, সুরবালাই তো তাকে মানুষ করেছিলেন। সংসারের প্রত্যেক ব্যাপারে একমাত্র সেই নাতিটাই সুখময় আর সুরবালার পক্ষে গিয়ে কথা বলত, তাদের সুবিধে অসুবিধে দেখত। সেই সব সময় বুড়ো বুড়ি দুটোকে আশ্বাস দিয়ে বলত, আমি থাকতে তোমাদের কোনো ভাবনা নেই, আমি তোমাদের দুজনকে দেখব। কিন্তু একে একে সুরবালা সুখময়ের ছেলে, মেয়ে, নাতি, নাতনি, ভাই, ভাই বউ সবাই চলে যাচ্ছে। আর আশ্চর্য, এমনিতে বছরে কেউ তাদের খবর নিক না নিক, চিঠি লিখুক চাই না লিখুক, নির্ধারিত সময়ে এইসব দুঃসংবাদগুলো তাদের কাছে ঠিকই পৌঁছে দেয়। বেঁচে থাকার কি কোনো নিশ্চয়তা আছে? মৃত্যু যখন তখনই আসতে পারে।
এটাই তো নিয়ম, এটাই নিয়তি, মেনে নিতে হয় বারবার। কিন্তু সুরবালা আর সুখময়ের ওপর এতবার বজ্রাঘাত হচ্ছে, তবু ওরা মারা যাচ্ছেন না কেন? বরং সেই বাজটাই বারবার ওদের এই আঘাত করার লজ্জায় নিজেই চূর্ণ বিচূর্ণ হয়ে শতখান হয়ে ধুলোয় মিশে যাচ্ছে। ওরা যে ঘরে বসেছিলেন সেই ঘরখানার রাস্তার দিককার খোলা জানলা দিয়ে বেশ কিছুটা আলো আর বাতাস আসছিল। এক টুকরো আকাশও চোখে পড়ছিল। শেষ চৈত্রের সেই একখণ্ড আকাশ তখনও প্রসন্ন ছিল, প্রখর দাহে প্রজ্বলিত হয়ে ওঠেনি তখনও। সদর রাস্তা বেশি দূরে নয় বলে সেখান থেকে ট্যাঙ্গার, ট্যাক্সি, মোটর এসবের ছুটোছুটির মিলিত শব্দ ঘরের ভেতরে আছড়ে পড়ছিল। সুখময় আস্তে আস্তে পোস্টকার্ডখানা, যেটা একটু আগেই এক ভয়ঙ্কর দুঃসংবাদ নিয়ে এসেছে, কি এক কঠিন অপারেশন করতে গিয়ে সুরঞ্জনের বড় ছেলে নিরঞ্জন, সুখময় সুরবালার শেষ জীবনের আশা ভরসা, তাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন, সেই নাতিটি মারা গেছে, সেই চিঠিখানার ওপর থেকে তার ক্ষীণ দৃষ্টি সরিয়ে নিয়ে জানলার বাইরে শূন্যতায় প্রসারিত করলেন। আর কি করতে পারেন তিনি? আকাশটা বড় ছোট, দেখবার মতো কিচ্ছু নেই, কিচ্ছু না। গলিটাও দেওয়ালে আটকে পড়ে সংকীর্ণ হয়ে গেছে। সেখানে হাড়পাজরা বের করা দুটো প্রাচীন গাছ শাখা পোশাকা ছড়িয়ে দাঁড়িয়ে আছে। ফুল নেই, ফল নেই, পাখিরাও বুঝি ভুলেও উড়ে এসে বসে না। মরা শুকনো ডালে রংচটা হলদে পাতা, একটু হাওয়া হলেই খসে খসে পড়ছে পাতাগুলো। কাশির গলির ভেতর ঠিক তারই জানলার সামনে, তারই দৃষ্টিসীমার মধ্যে গাছ দুটো যে কিভাবে, কেমন করে আজও বেঁচে আছে কে জানে। পাশাপাশি দুজন মানুষ ভালোভাবে চলতে পারে না, এমনই গলিটার ছিঁড়ি। ওই সরু পথটুকুতে কতটুকু মাটি আছে? কঠিন কংক্রিট, ইট সুরকি, চুন দিয়ে বাঁধানো রাস্তাটার ভেতর থেকে গাছ দুটো কতটুকু জল পায়? চারিদিকের খাড়াই দেওয়াল ভেদ করে কতটুকু আলো বা বাতাসও পায়? তবু ওরা বেঁচে আছে। আশ্চর্য ওদের প্রাণ শক্তি। স্থির চোখে সেই হতশ্রী কঙ্কালসার গাছ দুটোর দিকে তাকিয়ে শ্লেষা জড়ানো ঘরঘরে গলায় সুখময় আস্তে আস্তে বললেন, শেষ পর্যন্ত নোটনটাও চলে গেল। সুরবালা মুখ নিচু করে বসেছিলেন। ওর যেন বয়স কত হয়েছিল? আর কত হবে বলো? 35-36 মতোই হবে বোধ হয়। কি জানি, আমার ঠিক মনে নেই। বয়স হয়ে গেছে, আজকাল সব ভুল হয়ে যায় গো। নাত বউটা ছেলে মানুষ, এই তো কয়েক বছর আগে মাত্র বিয়ে হলো। 7 না 8 বছর আগে না? আমারও আজকাল কিছু মনে থাকে না। মনে থাকবেই বা কেমন করে? কত কাল ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ নেই, কথাবার্তা নেই। শুধু বছরে 2-3খানা পোস্টকার্ড আর মাসে মাসে মানি অর্ডারের কুপনে 1 লাইন। এছাড়া এছাড়া আর ওদের সঙ্গে আমাদের কি সম্পর্ক ছিল বলো তো? নোটনের বিয়েতেও আমাদের ভালো করে যেতে লেখেনি পর্যন্ত। পাছে ওদের গলগ্রহ হয়ে ওখানেই পড়ে থাকি, পাছে আর এখানে ফিরে আসতে না চাই। পোস্টকার্ডগুলোতে ও কি লিখতো বলো তো? কেমন আছো? ভালো আছি, এইমাত্র। সুরবালা আবার জোর করে চিৎকার করে হাহাকার করে কেঁদে উঠতে চাইলেন, কিন্তু গলা দিয়ে শুধু গোঙানির মতো একটা অস্পষ্ট আওয়াজ ছাড়া চোখ দিয়ে এক ফোঁটা জলও বের হল না। সুরবালা বললেন, কেন আমরা বেঁচে আছি? কেন? কপাল সুরো, কপাল। আমরা সংসার থেকে, বাড়িঘর থেকে একরকম তাড়িয়ে দেওয়া দুটো অথর্ব রুগ্ন বুড়ো বুড়ি। আকন্দের ডালমুড়ি দিয়ে 100 বছর কিংবা তার চেয়েও অনেক বেশি বছর বেঁচে থাকব। আর আমাদের চোখের সামনে এক একজন করে ছেলে মেয়ে, ভাই বোন, নাতি নাতনি মরে যাবে। কাশিতে এসেছি
সেই কবে বলো তো? তখন তবু দুজনের শরীর ভালো ছিল। এখন আমার কোমরে, হাতে, পায়ে বাত। তোমার তোমার দুবার স্ট্রোক হয়ে গেছে। আমার হাঁপানি। তোমার হার্টের অসুখ। যে কোনো সময় আমাদের কি মরে যাওয়া উচিত ছিল না? কিন্তু আমরা মরি না, কিছুতেই মরি না। কেন সুরো? একটানা কথা বলতে বলতে উত্তেজনার আধিক্যে একটু বিষম খেলেন সুখময়। কুজো থেকে জল গড়িয়ে ২-৩ ঢোক খেয়ে আবার সেটা কুজোর মুখে রেখে একটু শান্ত হয়ে সুখময় আবার বললেন, টাকা আর আসবে না, বুঝলে সুরো, আর একটা টাকাও আসবে না। সুরবালার বুকের ভেতর কে যেন হাতুড়ি পিটল। অজানা আতঙ্কে হৃৎপিণ্ডটা দুমড়ে মুচড়ে উঠল। তাও তিনি শুনলেন সুখময়ের কথা। অনেক দিন আগে থেকেই, অনেক বছর আগে থেকেই আমি তোমাকে যা বলে এসেছি, আজ আবার সেই কথাই বলবো সুরো। আমরা কিসের জন্যে, কার জন্যে, কোন সুখে, কোন আশা ভরসায় এই নির্বান্ধব পুরীতে বেঁচে আছি বলো? ছেলেটা মারা যাবার পর, বড় মেয়েটা মারা যাবার পর, তোমার আপনজন, আমার আপনজনের মৃত্যু সংবাদগুলো পাবার পর, এমনকি নাতি নাতনিদের মরার খবর পাবার পর বারবার আমি তোমাকে যে অনুরোধ করেছি, আজ আবার তাই করছি। সুরো, মন স্থির করো। এভাবে এভাবে বেঁচে থাকার কোনো মানে হয় না। সব তো ঠিক করে গুছিয়ে রেখেছি। এসো, দুজনে ভাগাভাগি করে খেয়ে সব দুঃখ কষ্ট, শরীরের মনের সব যন্ত্রণা থেকে অব্যাহতি পাই। তুমি যদি রাজি হতে, তাহলে কবেই তো আমরা মরে শান্তি পেতাম। কিন্তু যখনই তোমার কাছে আমি বড়ি খাবার কথা তুলি, তুমি তখনই। সুরবালা রুদ্ধ গলায় বললেন, ও কথা আর কখনো বলবে না তুমি, কখনো না। সুখময় সুরবালার কথা যেন শুনতেও পেলেন না। আধবোঝা চোখে খুব আস্তে আস্তে ভাঙা ভাঙা গলায় আবার বলতে লাগলেন, মনে পড়ে সুরো, কলকাতায় অত বড় বাড়ি ছেড়ে, ছেলে মেয়ে নাতি নাতনিদের ছেড়ে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরও ছেড়ে যেদিন আমরা এখানে চলে আসি, মনে পড়ে তোমার চোখের জল, আমার কষ্ট, দীর্ঘ নিঃশ্বাস। সারা রাত ধরে কলকাতার কথাই বলতাম, তুমি কাঁদতে। সে সময় আমি কতবার তোমার মুখের কাছে বড়িগুলো তুলে ধরেছিলুম বলো দেখি? তোমাকে খাইয়ে আমি নিশ্চিন্ত হয়ে খাবো, দুজনে একসঙ্গে চলে যাব। কিন্তু তুমি সুরো, তুমি তুমি এত ভীরু, মরতে তোমার এত ভয়। তখন যদি একটু মনের জোর করতে, তাহলে এতগুলো শোক তাপ, এত দুঃখ কষ্ট, এই এতগুলো বছর ধরে আমাদের দুজনকে কি সহ্য করতে হতো বলো, হতো? সুরবালা বললেন, বৌমার কোলের খোকাটার জন্যে, মেজ খোকাটার জন্যে, ওদের আর একবার দেখার জন্যে। স্নেহ মায়া, হ্যাঁ, স্নেহ মায়া, মমতা, বাৎসল্য। সুখময় ভাঙা ফোকলা মুখে ভেঙচি কেটে উঠলেন। রিটায়ার করার পর যতদিন প্রভিডেন্ট ফান্ড আর ব্যাংকের জমানো টাকাগুলো ছিল, ততদিনই তোমার ওইসব ন্যাকামিগুলো শোভা পেয়েছিল সুরো। অফিস থেকে পুরো টাকা একসঙ্গে না নিয়ে মাসে মাসে কিছু টাকা পেনশনের বন্দোবস্ত করেছিলাম বলে ছেলে মেয়ে আর বউদের কাছ থেকে কম কথা শুনতে হয়েছিল। সুরবালা বললেন, ভাগ্যিস দাওনি, পেনশনটা তবু তো পাচ্ছি। সুরবালার সেই অসহায় আশা ভরসাহীন রুগ্ন বিষণ্ণ আতঙ্কিত মুখের দিকে তাকিয়ে এক অমোঘ নিয়তির মতো সব দুঃখ শোক, সব পাপ তাপ
পার করে নিয়ে যাওয়া পরম করুণাময় উদ্ধারকর্তার মতো সুখময় তীব্র অথচ স্পষ্ট গলায় বললেন, অনেকবার, অসংখ্যবার তোমায় বলেছি, তুমি শোনোনি, গ্রাহ্য করনি। এবার শুনবে তো? বলো, রাজি আছো? তাহলে আজ রাত্রেই দুজনে। সুরবালার মুখ থেকে শেষ রক্তবিন্দুটিও যেন মুছে গেছে। দুহাতে মুখ ঢেকে কাঁপতে কাঁপতে কোনো মতে জবাব দিলেন, হ্যাঁ, রাজি, রাজি, রাজি। ক্রমশ বেলা বাড়তে লাগল। শেষে চৈত্রের দীর্ঘ বিলম্বিত সারাটা দিন ধরে সুখময় আর সুরবালার পৃথিবীর কাছ থেকে, নিষ্ঠুর সংসারের কাছ থেকে শেষ বিদায় নেবার চরম প্রস্তুতিও চলতে লাগল। কিন্তু মরব বললে কি আর মরা যায়? সংসার থেকে চিরদিনের মতো বিদায় নেব বললেই কি আর তখনই বিদায় নেওয়া যায়? হলই বা এই একতলার একখানা ছোট্ট ঘর, একফালি রান্নাঘর আর একটুখানি বারান্দা, নাইবা থাকলো এটা ওটা সেটা জিনিসপত্র, আসবাবপত্র, খাট, বিছানা, বাক্স, তোরঙ্গ, আলমারি, শাড়ি, গয়না। তবুও একটা সংসার তো। 15-16 বছর ধরে সহস্র সুখ দুঃখের গভীর শিকড় ছড়ানো এই ছোট্ট সংসারের ওপর বুড়ো বুড়ি দুটির মায়া মমতায় কি কিছু কম ছিল? এগুলোর একটা গতি করে যেতে হবে না? এই বাঙালি পট্টির গলির বাড়িতে রোগে শোকে অভাবে অনটনে আশেপাশের কটি চেনা জানা মানুষের কাছ থেকে সুরবালার সুখময় কত সাহায্যই না পেয়েছেন। তারাই তো ওদের শেষ জীবনের বড় আশা ভরসা, বড় কাছের মানুষ। তারাও ওদের মতো দেশ, ঘর, সংসার, আত্মীয় স্বজন, ছেলে মেয়েদের কাছ থেকে একরকম নির্বাসিত হয়েই এখানে বিশ্বনাথের পায়ের তলায় পড়ে আছেন। দরিদ্র হলেও তারা কি ভালো মানুষ নন? একটা ঠিকে ঝিও যে আছে তাদের, ওদের দুজনকে বাবা মা বলে ডাকে। তার কথাও কি মনে রাখবে না তারা? একটা বাপ মা মরা ভিখিরি ছেলে প্রায় রোজই একবার করে তাদের বাড়িতে আসে। কোনো কাজকর্ম থাকলে খুশি খুশি মনে করে দেয়। বাড়তি ভাত তরকারি থাকলে সুরবালা ওকে যত্ন করে খেতে দেন। আর ঝিয়ের একটা নাতনিও আছে। দিদিমা না আসতে পারলে, অসুখ বিসুখ করলে সে এসে কাজকর্ম করে দিয়ে যায়। একতলার পার্টিশনের ওপাশে আরও দুজন বুড়ো বুড়ি আছেন। সুরবালা সুখময়কে তারাও বড় ভালোবাসেন। ভালো মন্দ কিছু রান্না হলে বাটি করে নিয়ে আসবেন। সুখ দুঃখের কথা বলে খানিকটা সময় কাটিয়ে যান। আর ওই যে সেই বুড়ো দারোয়ান, বাড়িওয়ালার মাইনে করা, ভাড়াটেদের ভাড়া আদায় করে, ভাঙাচোরা সরিয়ে দেয়। আহা, সেই লোকটাই কি কম ভালো? সময় অসময়ে সেও কি সুরবালাদের কম কাজ করে দেয়? বেচারি শীতকালে বড় কষ্ট পায়। ওকে একখানা কম্বল দিয়ে গেলে নিশ্চয়ই ও খুব খুশি হবে। সুখময় সুরবালা তাদের সংসারের আসবাবপত্র, গৃহস্থালির জিনিসপত্র, বিছানা, লেপকাথা, কম্বল, জামা কাপড়, শাড়ি আর কিছু জমানো টাকা, বাসনকোসন, যাকে যা দেওয়া ভালো মনে করলেন একখানা কাগজে লিস্ট করে রাখলেন। সুইসাইড কেসের ব্যাপারে যাতে এখানকার কাউকে পুলিশের হাঙ্গামায় না পড়তে হয় তার ব্যবস্থাও করলেন। একখানা মামুলি চিঠি লিখে টেবিলের ওপর চাপা দিয়ে রাখলেন। নিজেদের দাহ খরচের টাকাটাও আলাদা করে রেখে দিলেন। এই সমস্ত নানান কাজের ঝঞ্ঝাটে সারাটা দিন রান্না খাওয়া হলো না তাদের। বাজারটা সকালবেলায় করে রাখা হয়েছিল। সমস্ত কাজকর্ম সেরে সুরবালা সন্ধেবেলা শেষবারের মতোই উনুন ধরিয়ে রান্না করতে বসলেন। মানসিক অবস্থা, রান্নার ইচ্ছে, খাবার প্রবৃত্তি বিন্দুমাত্র না থাকলেও
জোর করে সুখময় যা যা খেতে ভালোবাসেন ২-৪ পদ রান্না করলেন। রান্না শেষ হয়ে গেলে দুজনে ভালো করে স্নান সেরে নিত্য পূজায় বসলেন। অন্যান্য দিন যখন যার সময় হয় তখন তেমন করেন, কিন্তু জীবনের শেষ দিনটি দুজনে যেন এক সুতোয় বাঁধা কলের পুতুলের মতো একই সঙ্গে সব কাজ করতে লাগলেন। পুজো শেষ হয়ে গেলে আসন পেতে সবকটি পদ থালাবাটিতে সাজিয়ে দুজনে পাশাপাশি খেতে বসলেন। সুরবালা ভেবেছিলেন মৃত্যুকে সামনে রেখে হয়তো সুখময় আজ কিছুই খেতে পারবেন না, মুখে তার কিছুই রুচবে না। কিন্তু খাবার সময় দেখা গেল তার ধারণাটা ঠিক নয়। শারীরিক অপুটতা, মানসিক কষ্ট, সদ্য শোকের আঘাত সবকিছু সহ্য করেও সুরবালা যে কটি মুখরোচক ব্যঞ্জন তৈরি করেছিলেন সুখময় আগ্রহের সঙ্গেই খাচ্ছিলেন। তাদের সময় ফুরিয়ে আসছে, রাত বাড়ছে। দুজনের মনের মধ্যেই এক গুরুভার চিন্তা। মণিকর্ণিকা ঘাট খুব বেশি দূরে নয়। মনে হয় কাল দুপুরবেলা নাগাদই দুজনে একসঙ্গেই সেখানে পৌঁছে যাবেন। দরজা খোলাই থাকবে, ভাঙার কষ্টটুকুও কাউকে করতে হবে না। সারাটা দিন যেন একটা ঘোরের মধ্যে দিয়েই তাদের কেটে গেছে। খাওয়ার কথা মনে পড়েনি, তবুও সুখময় তৃপ্তি করে খেলেন। কিন্তু সুরবালা খেতে পারছিলেন না। খুঁটে খুঁটে এটা থেকে ওটা থেকে মুখে তুলছিলেন, মাঝে মাঝে তো গিলতেও পারছিলেন না। এক ঢোক করে জল খেয়ে খেয়ে কোনো মতেই খাওয়াটাকে সহজ করে নিচ্ছিলেন। সুখময় ওর মনের ভাব বুঝে ওর দুর্বলতা দূর করার জন্যে অনেক করে বোঝাচ্ছিলেনও। জীবনের অনিত্যতা, বেশিদিন বেঁচে থাকার অসহনীয় শোক তাপ, দুঃখ কষ্ট, আদি ব্যাধি, বিছানায় দিনের পর দিন শুয়ে পড়ে থাকার যন্ত্রণা, ভবিষ্যতে তাদের অদৃষ্টে আরও কত কষ্ট তোলা আছে, সেসব সম্ভাবনার কথা তুলেই সুরবালার মনকে শান্ত করছিলেন। বারবার বলছিলেন, এই ভালো, বুঝলে সুরো, এই ভালো। অনেক কাল আমরা পৃথিবীতে এসেছি, আর থাকা উচিত নয়। এখনো আমাদের দুজনের হাত পা একরকম সচল আছে। এখনো এত বয়সেও আমরা নিজেদের হাতে পায়ে চলে ফিরে বেড়াতে পারছি। বলা যায় না, হয়তো কালই তোমার স্ট্রোক হতে পারে, আমি বাতে পঙ্গু হয়ে বিছানা নিতে পারি। এখন ভালোই ভালোই, তাই আমাদের মরে যাওয়াই ভালো। সুরবালা সাড়া দেননি, মুখ তুলে তাকানোনি। মাথা হেঁট করে যেমন ভাত নাড়াচাড়া করছিলেন তেমনই করেছেন। সুখময় শ্বাস ফেলেছেন আর খেয়ে গেছেন। মাঝে মাঝে বলেছেন, কেউ আর বেঁচে নেই যে আমাদের। বেশি বয়স পর্যন্ত বেঁচে থাকার যে শাস্তি, আমরা তো তা পেয়ে গেছি সুরো। এক এক করে বড় বড় ছেলে দুটো, মেয়ে জামাই, নাতি নাতিরা চলে গেছে। তোমার ভাই বোন, আমার ভাই, ভাইয়ের বউ। কিন্তু দেখো, আমরা যেমন তেমনই রইলাম। এ লজ্জা যে কি লজ্জা, সে কথা তো তুমি জানোই। ওদের দুর্ব্যবহারে যখন কাশিবাসী হয়েছিলাম, তখনই আমার আত্মহত্যা করতে ইচ্ছে হয়েছিল। শুধু তোমার জন্যে আমি পারিনি সুরো। খাওয়া শেষ হল। সুরবালা শিশি থেকে বড়িগুলো ঢেলে গুনে অর্ধেক স্বামীর হাতে দিলেন, আর বাকিগুলো নিজের হাতে রাখলেন। সুখময়ের বুকের কাছে সরে গিয়ে বসেছেন যেন। তিনি বললেন, হ্যাঁ, আমি তোমায় খাইয়ে দিচ্ছি, এসো। এই নাও, জলের গেলাস নাও। বড়িগুলো সব কটা গিলে ফেলে, কিন্তু তুমি আমার হাতেরগুলো আমায় খাইয়ে দেবে। সুখময় বললেন, তারপর দুজনে শুয়ে পড়ব, আস্তে আস্তে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ব। শান্তি, শান্তি। সুরবালার কপালে, গালে, গলায় বিন্দু বিন্দু ঘাম। তার বুকের ভেতরটা হিম হয়ে আসছে, মাথার ভেতরটা অনুভূতিহীন অন্ধকার। ঘুমের বড়িগুলো খাবার আগেই যেন সুরবালা নিঃস্বাচ্ছন্ন হয়ে গেছেন।
যেন তার সমস্ত বোধ শক্তি বিলুপ্ত হয়ে গেছে। বড়িগুলো হাতে নিয়ে কলের পুতুলের মতোই সুখময়ের মুখের কাছে ধরলেন। সুখময় ডান হাতে জলের গ্লাসটা নিয়ে শেষবারের মতো জানলার বাইরে দৃষ্টি প্রসারিত করলে। শুক্লপক্ষের আকাশে প্রায় পূর্ণ চাঁদ, তাকে ঘিরে সহস্র ঝিকিমিকি তারাদের মেলা। জ্যোৎস্না ধারায় সমস্ত পৃথিবী ভেসে যাচ্ছে। সেই উজ্জ্বল তরল রূপলি জ্যোৎস্নাকে সুখময় দেখতে পেলেন। গলির ভেতরকার সেই হাড় পাঁজর বার করা বার্ধক্যের প্রকোপে পাতা ঝরা জীর্ণ শাখা প্রশাখা মেলে কোনো মতে বেঁচে থাকা সেই গাছ দুটোকেও দেখলেন। কবেই তো পঞ্চম ঋতু শেষ হয়ে গেছে। এখন চৈত্র মাসের সুখী দক্ষিণ বাতাসের ঝাপটায় শরীর থেকে সমস্ত শুকনো পাতা খসিয়ে কখন যে ওরা নতুন কচি পাতায় ডালপালা ভরিয়ে তুলেছে, সুখময়ের ৮৫ বছরের ছানি পড়া চোখের নজর তার টেরও পায়নি। আজ তার অন্তিম মুহূর্তে পৃথিবী ছেড়ে চলে যাবার সময়ে ওদেরই নতুন সাজসজ্জা নতুন করে বেঁচে ওঠার প্রয়াস দেখে সুখময়ের বুকের পাঁজরা চূর্ণ করে একটা গভীর দীর্ঘশ্বাস পড়ল। মনে মনে ওদের আশীর্বাদ করে বললেন, বেঁচে থাকো, বেঁচে থাকো। ঠোঁটের ওপর সুরবালার হাতের স্পর্শে সুখময় শিউরে উঠলেন। পরমেশ্বর, শক্তি দাও, শক্তি দাও। প্রাণপণে দুচোখ বন্ধ করে সুখময় হাঁ করলেন। বল হরি, হরি বল, বল হরি, হরি বল। নিস্তব্ধ নিঝুম মধ্যরাত্রির বুক চিরে কোনো একদল শ্মশানযাত্রীর সমবেত চিৎকার খোলা জানলা দিয়ে আরও দুজন শ্মশানযাত্রীর কানের ভেতর আছড়ে পড়ল। সুখময় বললেন, ও কি সুরো, ও কি, কারা যায়? অনির্বাণ চিতা জ্বলা গঙ্গার ঘাটের একেবারে পাশে বাস করা প্রায় প্রত্যহ মরা দেখে দেখে হরিবোল ধ্বনি শুনে শুনে অভ্যস্ত সুখময় হঠাৎ যেন ভয়ঙ্করভাবে চমকে উঠলে। তার কোটরগত চোখ দুটো আতঙ্কে বিস্ফারিত হয়ে যেন ঠেলে বাইরে বেরিয়ে এলো। ওরা তো শ্মশানে মরা নিয়ে যাচ্ছে। সুরবালার ঠোঁট দুটো ফাঁক হলো কি হলো না, তিনি বললেন, কাল দুপুরে অমন করে আমাদের দুজনকে ওই শ্মশানে নিয়ে যাবে গো, পোড়াতে। সুরবালার কথা শেষ হলো কি হলো না, উন্মাদের মতো সুখময় তার ঠোঁটের কাছে তুলে ধরা ঘুমের বড়িশুদ্ধ সুরবালার হাতখানা সজোরে ঠেলে সরিয়ে দিলেন, আর জলের গেলাসটা ঘরের কোণে ছুঁড়ে মারলেন। সুরবালাকে খাওয়াবার জন্য ডান হাতের মুঠোর ভেতর যে বড়িগুলো ছিল, খোলা জানলার বাইরে সেগুলো ছুঁড়ে ফেলতে ফেলতে বিকৃত ভয়ার্ত গলায় চিৎকার করে উঠলেন সুখময়, পারবো না, পারবো না, এমন করে বিষ খেয়ে মরতে আমি কিছুতেই পারবো না। কবেই তো, কত কাল আগেই তো আমরা দুজনে ছেলে মেয়েদের আত্মীয় স্বজনদের সংসারে মরে গেছি। তাহলে আবার নতুন করে কেন মরব বলতে পারো? সুরবালা দেবী একটু আর্তনাদ করে কেঁদে উঠে বললেন, তোমাকে কতবার বোঝাতে চেয়েছি আমি, তুমি এই বুঝলে? শুনছিলেন আজকের গল্প শ্রীমতী মায়া বসু রচিত বেঁচে থাকা মরে যাওয়া। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সঙ্গে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্প পাঠ ও উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এখানেই বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে। নমস্কার।